নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে যে কোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। বুধবার ২৬শে আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। পরিস্থিতির উপর বাংলাদেশ গভীরভাবে নজর রাখছে। এতে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপালের সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিবৃতিতে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত চিকিৎসা ও সুস্থতা কামনা করা হয়েছে। এতে আরও বলা হয়, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার ২৬শে আগস্ট ভয়াবহ এই বন্যায় প্রাণহানির পাশাপাশি শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে দেশটিতে ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ভারতীয়, মার্কিন, ব্রিটিশ সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। নেপালে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এই প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশ দেশজুড়ে এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। হিমালয় ঘেরা বিভিন্ন জেলায় পাহাড়ি ঢল ও কাদা ধসে নিমিষেই বাড়িঘর ভেসে যাওয়ায় মৃত্যুর এই ঘটনা ঘটে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া জেলাভিত্তিক বিবরণ থেকে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছে চিতবন জেলায়। সেখানে সর্বোচ্চ ৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গোখা জেলায় ১৯ জন, ধাদিং জেলায় ১৮ জন এবং নুয়াকোট ও নুয়ালপুর জেলায় ১১ জন করে মারা গেছেন। বন্যায় তানাহুন জেলায় ৭ জন এবং রসুয়া জেলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আক্রান্ত জেলাগুলোতে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। বন্যার পানি ও কাদার তোড়ে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। সময়ের সাথে সাথে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে গায়ক আসিফ আকবরের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার ২৬শে আগস্ট রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আসিফের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শিল্পী বা তারকাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে না জড়ানোই উত্তম। পড়ে শোনাচ্ছি রাশেদ খানের হুবহু স্ট্যাটাসটি। মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে আদালতকে জানিয়েছিলেন গায়ক আসিফ আকবর। আমি জানি না কখন তার মাথায় কখন সমস্যা থাকে আর কখন থাকে না। তবে ২০২৬ সালের ২৪শে মার্চ সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানের কেক কাটতে তিনি লন্ডনে উপস্থিত হন। এই ঘটনায় আসিফ আকবর খুব সমালোচনা মুখোমুখি হয়েছিলেন। আমার ধারণা, মাথায় সমস্যা থাকার কারণে তিনি এই ভুল করেছেন। হয়তো পরবর্তীতে মাথা ঠিক হলে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বিসিবির পরিচালক হন, কিন্তু পরবর্তীতে স্বপদে থাকতে না পেরে তিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হচ্ছে। সম্প্রতি তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে মন্তব্য করেছেন, এই লোক গুম ছিল নাকি লুকিয়েছিল আল্লাহ জানেন। শুট পরে এসে এখন সংবিধান শেখাচ্ছেন। আমার প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন বিদ্রূপ মন্তব্যের সময় আসিফ আকবরের মাথা কি ঠিক ছিল? প্রয়োজনে বক্তব্য দেওয়ার আগে একটু খেয়ে মাথা ঠিক করে নিয়ে তারপর বক্তব্য দিতেন। মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে যে ভাষায় কথা বলেছেন, ঠিক শেখ হাসিনা গুম নিয়ে এমন হাসি ঠাট্টা করত। বিদেশে যেতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে মর্মে গুমের বৈধতা উৎপাদন করত। আর সাকিব আল হাসানের সাথে সাক্ষাৎ করে আসার পরে আসিফ আকবরের কথার পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। তিনিও শেখ হাসিনার ভাষায় গুম নিয়ে কটাক্ষ শুরু করেছেন। হ্যাঁ, তিনি যদি কোনো রাজনৈতিক সমালোচনা করতেন সেটি নিয়ে প্রতিবাদ জানানোর প্রয়োজন ছিল না, কিন্তু গুম নিয়ে কটাক্ষ ও প্রশ্ন তুলেছেন, যে কারণে প্রিয় শিল্পী আসিফ আকবরের বক্তব্যের জবাব দিতে হলো। ছোটবেলা থেকে আসিফ আকবরের গান ভালো লাগতো, পছন্দের শিল্পী তালিকায় তিনিও ছিলেন। বিএনপির লাখো মানুষ তাকে গায়ক হিসেবে পছন্দ করত। শিল্পী বা তারকাদের কোনো দল না থাকায় শ্রেয়, আর থাকলে তিনি তো সাকিবের মতোই ঘৃণিত হবেন। আমি জানি না হঠাৎ কেন গায়ক আসিফ আকবর ক্রিকেটার সাকিব আল হাসান হতে চাইলেন।
তাকে তো আমরা ভালোবাসি। এই ভালোবাসার প্রতিদান এইভাবে দেওয়া মোটেও উচিত হলো না। প্রিয় আসিফ আকবর ভাই। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও ১,৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার ২৬শে আগস্ট সকালে স্থানীয়রা যখন দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই উজান থেকে ১০০ মিটার উঁচু এক দানবীয় পানির দেওয়াল ধেয়ে আসে। তিমুরে বাজার এলাকা চোখের পলকেই বিলীন হয়ে যায়। স্রোতে তলিয়ে যায় কাস্টমস পয়েন্টে অপেক্ষমান ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও গাড়ি। এই সময় নিচে থাকা বহু মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এই আকস্মিক বন্যার পেছনে প্রাথমিকভাবে ভূমিকম্পকে দায়ী করা হলেও এর জন্য হিমবাহ ধস ও ভূমিধস দায়ী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভয়াবহ এই ঢল ভোতে-কোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী গ্রাম ও শহরগুলোতে আঘাত হানে। নেপালি পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান আরও জোরদার হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির ভেতরে আরও ৮২৩ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে ৭৭৯ জন নেপালি ও বিদেশি পর্যটক রয়েছেন। সীমান্তের ওপারে তিব্বতের গিরং বন্দরে ভূমিধসে ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানে আরও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। নেপাল পুলিশের মুখপাত্র অভিনারায়ণ কাফলি বলেন, উদ্ধার অভিযান নতুন করে শুরু হয়েছে। আরও মৃতদেহ উদ্ধারের শঙ্কা থাকায় মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি দেখতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি নোয়াকোটের বিদুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়েছে।